আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতে তোমাদের সবার প্রতি রইল ফুলের শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আমি প্রথমে তোমাদেরকে আমার পরিচিতিটি তুলে ধরলাম। আমি সোহেল রানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। আমরা আজকে পড়াবো অর্থনীতি দ্বিতীয় পত্র, যেটি একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর জন্যই প্রযোজ্য। আজকে আমরা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় পড়াবো। তোমরা সবাই ক্লাসের প্রতি মনোযোগী হও। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা নতুন অনেক কিছু শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি কতগুলো চিত্র দেখাবো, তোমরা সেই চিত্রগুলো লক্ষ্য করো এবং এই চিত্রগুলো দেখলেই অনেকটাই তোমরা আন্দাজ করতে পারবে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা অলরেডি আন্দাজ করতে পেরেছো যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ শিরোনাম বা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি। তোমরা অলরেডি জানো যে খাদ্য বিষয়টি কি, যা শরীরের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাকে খাদ্য বলেন। তোমরা ক্লাসটির প্রতি মনোযোগী হও। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাস থেকে আমরা যে সমস্ত বিষয়গুলো শিখব সেগুলো হলো খাদ্য নিরাপত্তার ধারণা ব্যাখ্যা করতে পারবো, খাদ্য নিরাপত্তার দিকগুলো বর্ণনা করতে পারবো, বাংলাদেশে খাদ্য নিরাপত্তার পরিস্থিতির ধারণা ব্যাখ্যা করতে পারবো, খাদ্য নিরাপত্তা ব্যবস্থার সমস্যাগুলো ব্যাখ্যা করতে পারবো, খাদ্য নিরাপত্তা ব্যবস্থার সমস্যার সমাধান আমরা ব্যাখ্যা করতে পারবো, খাদ্য নিরাপত্তা বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ আমরা ব্যাখ্যা করতে পারবো। এখন আমি তোমাদেরকে খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি সম্পর্কে বলবো। খাদ্য কি এই বিষয়টি আমি আগে তোমাদেরকে বলেছি। এখন আসি আমরা খাদ্য নিরাপত্তা সম্পর্কে জানি। খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি বলতে বোঝায় যখন খাদ্যের যথেষ্ট মজুদ থাকবে, মানুষ যখন খাদ্য চাইবে তখন তা হাতের কাছে পাবে। অন্যভাবে বলা যায়, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে খাদ্য মূল্য থাকলে তাকে খাদ্য নিরাপত্তা বলে। ওয়ার্ল্ড ফুড সামিট প্ল্যান অফ অ্যাকশন ডিক্লারেশন 1996 এর মতে খাদ্য নিরাপত্তা আমরা তখনই বলতে পারি যখন সকল মানুষের তাদের শারীরিক ও অর্থনৈতিক অধিকার সর্বদা পূর্ণ হবে এবং তা হবে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য এবং তা হবে কর্মঠ ও স্বাস্থ্যকর জীবনের জন্য। আশা করি তোমরা খাদ্য নিরাপত্তা বিষয়টি কি তা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের খাদ্য নিরাপত্তার দিকসমূহ নিয়ে আলোচনা করব। খাদ্য নিরাপত্তার দিক হলো তিনটি, যথা খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয়যোগ্যতা, খাদ্যের ব্যবহার। এখন পরবর্তী স্লাইডে আমি এই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। শিক্ষার্থীরা, প্রথমে আমি তোমাদের খাদ্যের প্রাপ্যতা সম্পর্কে বলবো। খাদ্য নিরাপত্তার অন্যতম পূর্বশর্ত হল খাদ্যের প্রাপ্যতা। কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর নির্দিষ্ট সময়ে অত্যাবশ্যকীয় খাদ্যের প্রাপ্তিকেই খাদ্যের প্রাপ্যতা বলা হয়। ফাও এ সম্পর্কে বলেন, the ability of sufficient quantities of food of appropriate quantity supply through domestic production or imports। এখানে ফাও এর পূর্ণরূপ হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটি রোমে অবস্থিত। সারা বিশ্বে খাদ্য নিয়ে এই সংস্থাটি কাজ করে থাকে। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের খাদ্যের ক্রয়যোগ্যতা নিয়ে আলোচনা করব। খাদ্য নিরাপত্তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো খাদ্যের ক্রয়যোগ্যতা। কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ক্রয়ের যোগ্যতাকেই খাদ্যের ক্রয়যোগ্যতা বলে। যদি জনসাধারণ উন্নত জীবনযাত্রার প্রবেশ করে তবে তাদের খাদ্যের ক্রয়যোগ্যতারও উন্নতি ঘটে। খাদ্যের ক্রয়যোগ্যতার অন্যতম নিয়ামক হলো ব্যক্তির আয়।
ব্যক্তির আয় বাড়লে তার ক্রয় ক্ষমতা বাড়ে, আবার ব্যক্তির আয় কমলে তার ক্রয় ক্ষমতা কমে। আশা করি খাদ্যের ক্রয়যোগ্যতা বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের খাদ্যের ব্যবহার সম্পর্কে বলবো। এটি খাদ্য নিরাপত্তার সর্বশেষ দিক। খাদ্যের ব্যবহার বলতে বোঝায় মানুষের শরীরের সামর্থ্য অনুযায়ী উপযুক্ত খাদ্য গ্রহণ এবং হজমের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হওয়াকে। অর্থাৎ খাদ্যের ব্যবহার বলতে খাদ্যের গুণগত মান বজায় রেখে প্রয়োজন মতো সুষম খাদ্য গ্রহণ, যার মাধ্যমে যথাযথ পুষ্টি লাভ হয়। ফাও এ সম্পর্কে বলেন, ইউটিলাইজেশন অফ ফুড থ্রু অ্যাডিকুয়েট ডায়েট, ক্লিন ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হেলথ কেয়ার to reach a state of nutritional well-being where all physical needs are met. আশা করি তোমরা এই খাদ্যের ব্যবহার সম্পর্কে বুঝতে পেরেছ। আমরা কখনো খাদ্যের অপচয় করব না, খাদ্যকে সবসময় সঠিক ব্যবহার করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বাংলাদেশের খাদ্য নিরাপত্তার পরিস্থিতি সম্পর্কে জানব। পৃথিবীর ৮ম বৃহত্তম জনসংখ্যার দেশ বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১/৩ অংশ খাদ্য নিরাপত্তাহীনতার শিকার, যে কারণে জনগণের বিরাট এক অংশ অপুষ্টিতে ভুগছে। এছাড়াও খাদ্যের মান নিম্ন, ভেজাল এবং ভাতের উপর অতিরিক্ত চাপ এদেশের খাবারের সদ্ব্যবহারের বিষয়টিকেও প্রশ্নবিদ্ধ করেছে। বাংলাদেশের সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো খাদ্য নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। মোট কথা হলো, বাংলাদেশে এখন খাদ্য নিরাপত্তা স্বয়ংসম্পূর্ণ নয়। খাদ্য নিরাপত্তা বা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এখনো এদেশকে যথাযথ যুদ্ধের মাধ্যমে এগিয়ে যেতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের খাদ্য নিরাপত্তার সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো, তাহলে আশা করি এই বিষয়টি তোমাদের কাছে এখন থেকে অনেকটা সহজ হয়ে যাবে। খাদ্য নিরাপত্তা সমস্যাগুলোর মধ্যে প্রথম যেটি রয়েছে সেটি হলো জৈব জ্বালানির ব্যবহার। তোমরা অনেকেই জানো, পৃথিবীর অনেক দেশ এখন খাদ্যকে তাদের জ্বালানি হিসাবে ব্যবহার করছেন। আমি এখন এই বিষয়টি সম্পর্কে তোমাদের একটু আলোচনা করব। বিশ্বের বৃহত্তম খাদ্য উৎপাদক দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, ভারত প্রভৃতি। এই সকল দেশসমূহের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো দেশগুলো তাদের উৎপাদিত শস্য জ্বালানি উৎপাদন কাজে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র আইন করেছে তাদের উৎপাদিত ভুট্টার 20% তাদের জৈব জ্বালানি উৎপাদনে ব্যবহার করবে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও সিদ্ধান্ত নিয়েছে তারা জ্বালানির চাহিদা মেটাতে তাদের উৎপাদিত শস্যের 10% দিয়ে জ্বালানি উৎপাদন করবে। তো এভাবে বিভিন্ন উৎপাদনশীল দেশগুলো তাদের উৎপাদিত খাদ্য জৈব জ্বালানি হিসেবে ব্যবহার করার কারণে খাদ্য নিরাপত্তা অনেকটা এখন হুমকির মুখে। এবার আমি আসবো কৃষিকে কম গুরুত্ব দেওয়া। বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর প্রধান দৃষ্টিভঙ্গি হলো শিল্প ক্ষেত্রে নিজেদেরকে এগিয়ে নেওয়া, আর এজন্য তারা কৃষি খাতকে উপেক্ষা করে শিল্প খাতে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলশ্রুতিতে কৃষি খাতে প্রয়োজনীয় গবেষণা সম্পূর্ণ হচ্ছে না এবং বাড়ছে না খাদ্যের উৎপাদন। তাই খাদ্য অনেকটা এখন নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তারপরে আমরা আসি জনসংখ্যা বৃদ্ধি। প্রতি বছর বিশ্বে 18 লাখ নতুন মানুষ যুক্ত হচ্ছে। বিশ্বের জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় 750 কোটি এবং জনসংখ্যা বৃদ্ধির হার 1.1%। বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশেরও জনসংখ্যা। তাই এই বর্ধিত জনসংখ্যা যে হারে বাড়ছে, খাদ্য উৎপাদন সেভাবে বৃদ্ধি না পাওয়ার কারণে খাদ্য এখন অনেকটাই নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এবার আমি তোমাদের আলোচনা করব বিনিয়োগের স্বল্পতার কারণে। বর্তমান পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় ধনীরা সেখানেই বিনিয়োগ করে যেখান থেকে তারা সর্বোচ্চ মুনাফা পায়। বর্তমান সময় কৃষি থেকে শিল্প খাতে মুনাফা বেশি বলে পুঁজিবাদীরা সেখানে বিনিয়োগে আকৃষ্ট হচ্ছে, ফলশ্রুতিতে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। তারপর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্বালানির মূল্য বৃদ্ধি। বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছর কয়েক গুণ।
2007 সালে জ্বালানির দাম এই যাবৎকালের সর্বোচ্চ $120 পৌঁছেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতার দরুন তেলের উৎপাদন কমে যাওয়া জ্বালানির মূল্য বৃদ্ধির একটি অন্যতম কারণ। যেহেতু ফসল উৎপাদনের জন্য জ্বালানি আবশ্যক, সেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি খাদ্য নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করেছে। এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। বিশ্বে প্রতি বছরে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই কারণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস, খরা দেখা দিচ্ছে এবং এতে প্রায় অনেক ফসলই প্রতি বছরই নষ্ট হচ্ছে, যা খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খাদ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা। সম্প্রতিকালে প্রধান চাল রপ্তানিকারক দেশ ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং গম ও ভুট্টা রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র তাদের উৎপাদিত শস্য রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। কারণ হিসেবে তারা নিজেদের অভ্যন্তরীণ চাহিদার কথা বলেছে। ফলশ্রুতিতে বিশ্বের খাদ্য আমদানিকারক দেশগুলো খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ব্যাপকভাবে। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খাদ্যের মূল্য বৃদ্ধি। বিশ্বের জ্বালানি বাজার অস্থিরতা ও মূল্য বৃদ্ধি পাচ্ছে অস্বাভাবিকভাবে। বিশ্বে যে হারে খাদ্যের দাম বাড়ছে সে হারে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো আয় বাড়ছে না, যার ফলশ্রুতিতে খাদ্যের নিরাপত্তাহীনতা দেখা দিচ্ছে। তারপর আসি আমরা যে বিষয়টি সেটি হচ্ছে রাজনীতি। আন্তর্জাতিক রাজনীতি ও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ক্রমাগত ঝুঁকি সৃষ্টি করছে। উদাহরণসহ বলা যায় উত্তর কোরিয়াতে বর্তমানে দুর্ভিক্ষ চলছে বলে জাতিসংঘ এবং বিশ্ব খাদ্য সংস্থা বরাবর সতর্ক থাকলেও যুক্তরাষ্ট্রের মতো খাদ্য উদ্বৃত্তের দেশগুলো শুধুমাত্র রাজনৈতিক কারণে উত্তর কোরিয়াকে খাদ্য সাহায্য দিচ্ছে না। একই অবস্থা সোমালিয়ার মতো দেশগুলোর ক্ষেত্রে। তাই এই অপরাজনৈতিক কারণে এখন পৃথিবীতে অনেকটা খাদ্য নিরাপত্তাহীনতা ঝুঁকির মধ্যে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের খাদ্য নিরাপত্তা ব্যবস্থার সমস্যার সমাধান কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সার্ক তহবিল গঠন করা। সার্কভুক্ত দেশগুলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সার্ক তহবিল গঠন করা উচিত। এই বিষয়ে 2007 সালে নয়াদিল্লিতে সার্ক শীর্ষ সম্মেলনে সার্ক ফুড ব্যাংক গঠন করার ব্যাপারে একমত হয়। এতে প্রায় 2.5 লাখ টন খাদ্যশস্য মজুত করার পরিকল্পনা করা হয়েছিল। 2008 সালে এসে নেপাল সরকার তার দেশে খাদ্য ভাণ্ডার স্থাপনের সম্মতি জানায় এবং তারা 4,000 টন খাদ্যশস্য যোগান দেওয়ার ঘোষণা দেয়, কিন্তু আজও তা আলোর মুখ দেখেনি। সুতরাং এই প্রস্তাব অনুযায়ী যদি সার্ক তহবিল গঠন করা হয় তাহলে অন্তত সার্কভুক্ত দেশগুলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। তারপর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কৃষি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। বিশ্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবশ্যই কৃষি খাতকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে হবে। কৃষি খাতকে যদি আমরা স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তুলতে পারি তাহলে খাদ্য নিরাপত্তা আজকে যে ঝুঁকির মধ্যে রয়েছে তা আমরা অনেকটাই দূর করতে পারবো। এরপর আমরা যে বিষয়টি আসি সেটি হচ্ছে নিবিড় চাষ পদ্ধতি গ্রহণ করা। এর অর্থ হলো সার, বীজ, পানি, সেচ সমন্বিত ও বিজ্ঞানসম্মত চাষাবাদ। যেমন কোনো জমিতে কোন ফসলের জন্য কোন সময় কি সার কি অনুপাতে দিতে হবে, সেচ কখন কতটা প্রয়োজন, কোন বীজ দরকার, এগুলো বিবেচনা নিয়ে আবাদ করলে উৎপাদন অনেকগুলো বৃদ্ধি করা সম্ভব। আর উৎপাদন বৃদ্ধি করতে পারলে আমরা খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আর যে ঝুঁকির মধ্যে রয়েছে সেখান থেকে ফিরে আসতে পারবো। এখন আমি তোমাদের আলোচনা করব খাদ্য রপ্তানির উপর বিধিনিষেধ প্রত্যাহার। খাদ্য সংকটের অন্যতম কারণ হলো খাদ্য রপ্তানিতে বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা আরোপ করা, যা সত্যি একটি অনাকাঙ্ক্ষিত এবং সারা বিশ্বের জন্য একটি হুমকি। আমরা যদি খাদ্য রপ্তানির উপর বিধিনিষেধ প্রত্যাহার করতে পারি তাহলে উদ্বৃত্ত দেশগুলো তাদের উদ্বৃত্ত পণ্য রপ্তানি করবে এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকি থেকে বেরিয়ে আসবে। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো খাদ্য মজুদ গড়ে তোলা। খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদ গড়ে তোলা একান্ত আবশ্যক। সুতরাং খাদ্য মজুদ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন। সিডিপির সুপারিশ মতে বাংলাদেশে 50 লাখ টন খাদ্য মজুদ গড়ে তোলা দরকার, কিন্তু সেখানে দেশের সর্বোচ্চ মজুদ ক্ষমতা হচ্ছে 12 থেকে 14 লাখ টন। তাই আমাদের খাদ্য মজুদ গড়ে তোলার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিজস্ব উৎপাদন বৃদ্ধি করা।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের নিজস্ব খাদ্য উৎপাদন বৃদ্ধি করা এবং এর পাশাপাশি প্রত্যেকটি অর্থ বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা দরকার। উৎপাদন বৃদ্ধির জন্য অনাবাদি ও পতিত জমি চাষের আওতা আনার উদ্যোগ নিতে হবে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সরকারের আন্তরিক সহযোগিতা। কোনো দেশে খাদ্য সংকট নিরসন কিংবা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সে দেশের সরকারই যথেষ্ট, কিন্তু সেই সরকার থাকতে হবে আন্তরিক প্রচেষ্টা। সরকার যদি আন্তরিক প্রচেষ্টা চালায় তাহলে অবশ্যই খাদ্য নিরাপত্তা ঝুঁকি থেকে বেরিয়ে আসা সম্ভব। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা। আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। উদাহরণস্বরূপ বলা যায় ফাও, ওয়ার্ল্ড ব্যাংক এর কথা। বিশ্ব ব্যাংকের সভাপতি রবার্ট জুয়েলিক তার ভাষণে বলেছিলেন 2 এপ্রিল 2008 সনে তিনি খাদ্য সংকট মোকাবেলায় নিউ লিডের রূপরেখা দিয়েছেন, কিন্তু সেটি এখনো বাস্তবায়ন হয়নি। টাস্ক ফোর্স গঠন করা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করা, যা খাদ্য সংকট কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালাবে। উন্নত ও আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যবস্থা করা। কৃষি নির্ভর দেশে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করানোর জন্য কৃষকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া, কৃষকদের সার, বীজ ও আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা দরকার। যদি এগুলো করা যায় তবে ফলন বা উৎপাদন বৃদ্ধি পাবে, ফলে খাদ্য সংকট দূর হবে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের মাঝে আলোচনা করব খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ সরকারের ভূমিকা, অর্থাৎ বাংলাদেশ সরকার এক্ষেত্রে কি ভূমিকা পালন করতে পারবে। আমি এর আগের স্লাইডে আলোচনায় সামান্যভাবে তুলে ধরেছি যে খাদ্য নিরাপত্তা একটা সরকারের ভূমিকা অনেকটা গুরুত্বপূর্ণ। সরকার যদি চায় তাহলে সে দেশে খাদ্য নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হয়। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। সরকার যদি দক্ষ মানব সম্পদ গড়ে তোলে তাহলে তাদের দ্বারা উৎপাদনে বাড়বে, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। সরকার এর জন্য দক্ষ মানব সম্পদ গড়ে তোলার দিকে মনোনিবেশ করতে পারে। কৃষি খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিতে পারে। যেহেতু আমরা কৃষি প্রধান দেশ, কৃষি খাতকে যদি সরকার গুরুত্ব দেয় তাহলে এখানে উৎপাদন বাড়বে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। উৎপাদন বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া। কৃষিখাতে উৎপাদন বৃদ্ধির জন্য সরকার প্রতিটি জমিগুলো চাষের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। এছাড়া উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদেরকে প্রয়োজনীয় ঋণের যোগান দিতে সরকার কৃষি ব্যাংক থেকে সহজ সুদে কৃষকদেরকে ঋণ প্রদানের ব্যবস্থা করেছে। এখন এগুলো যদি যথার্থভাবে করা যায় তাহলে অবশ্যই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। তারপর আমরা যে বিষয়টি আলোচনা করব উন্নত চাষাবাদ পদ্ধতির সূচনা। বাংলাদেশ কৃষি ব্যবস্থা এখন পর্যন্ত খুব বেশি উন্নত না হলেও সরকার কৃষিতে আধুনিক পদ্ধতির প্রচলনের ব্যাপারে বর্তমান প্রতিশ্রুতিবদ্ধ। ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন এর সহযোগিতায় সরকার খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের হাতে আধুনিক যন্ত্রপাতি তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। তারপর যেটা কৃষি পুরস্কার চালু। কৃষি উন্নয়নে অবদান রাখার জন্য সরকার কৃষি পুরস্কার চালু করেছে। মূলত কৃষি পুরস্কার চালুর মধ্য দিয়ে সরকার কৃষিক্ষেত্রে উন্নয়ন তথা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছেন। তারপর হচ্ছে কৃষিতে ভর্তুকি প্রদান। বাংলাদেশ সরকার কৃষিতে পর্যাপ্ত পরিমাণ ভর্তুকি প্রদান করে থাকে। প্রতি বছর বাজেটের একটি বিশাল অংশ এই কৃষি খাতে প্রযুক্তি ভর্তুকি প্রদান করা হয়। বর্তমান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষিতে পর্যাপ্ত পরিমাণ ভর্তুকি ব্যবস্থা করা হয়েছে, যেমন সকল প্রকার সারের মূল্য অর্ধেক কমিয়ে আনা হয়েছে। ডিজেলের মূল্য কৃষককে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মধ্যস্বত্বভোগীদের লাগাম ধরা। মধ্যস্বত্ব বলতে দালাল ফুরিয়াদের বোঝানো হয়, তাদের কারণে দ্রব্যের দাম বাড়তে থাকে। তাই সরকার সমবায় গঠনের মাধ্যমে কৃষকদের ন্যায্য পাওনা টাকার ব্যবস্থা করেছে। তারপর আমরা পরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহার। তথ্য ব্যবস্থাপনার আওতায় খাদ্য অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, হেলেন কেলার ইন্টারন্যাশনালকে সংযুক্ত করা হয়েছে। এর ফলে খাদ্য নিরাপত্তা জোরদার হবে বলে আশা করা যায়। তারপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমঝোতা স্বাক্ষর। জরুরি প্রয়োজনে সরকার বন্ধু প্রতিম দেশের কাছ থেকে খাদ্যশস্য আমদানি করার জন্য সমঝোতা স্বাক্ষর করেছে। এর ফলে দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যাবে বলে আমরা আশা করি। সুতরাং আমরা বলতে পারি খাদ্য হলো মানুষের মৌলিক অধিকার, কিন্তু বিভিন্ন কারণে বর্তমান বিশ্বের প্রায়
89 মিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তা আজ হুমকির মুখে। তবে আশার কথা হলো বাংলাদেশ সকল নাগরিকের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়েছে এবং এর মাধ্যমে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সম্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাদের এখন কিছু হোমওয়ার্ক দিব। আশা করি তোমরা এগুলো বাসায় বসে করবেন। হোমওয়ার্কগুলো হলো খাদ্য নিরাপত্তা কি, খাদ্য নিরাপত্তার দিক কয়টি ও কি কি, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের ভূমিকা বর্ণনা করো। এগুলো আমি আলোচনা করেছি। ক্লাসটি তোমরা ধৈর্য সহকারে দেখো, তাহলে আশা করি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা দিতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আশা রাখি খুব দ্রুত আমরা আবার আমাদের প্রাণের কম্পাসে সবাই মিলে একত্রিত হব। সবাইকে অশেষ ধন্যবাদ।